Okay, started. So, good morning. Thank you so much for joining financial accounting classes. As the announcement already last 2 or 3 days আগে দেওয়া হয়েছে, so the class will be through online. That's why we are taking online class. Hopefully Saturday তে আমরা face to face class করব ইনশাল্লাহ। And যেহেতু আমরা অনলাইন ক্লাস করছি as per the previous procedures, আমি এটা রেকর্ডিং রাখছি, সো আলটিমেটলি কেউ যদি পরবর্তীতেও জয়েন করেন, আই ডোন্ট থিঙ্ক রিক্যাপ করতে অথবা রিকভার করতে কোনো প্রবলেম হবে। ইউ উইল গেট দ্য রেকর্ডিং অন মাই ইউটিউব চ্যানেল, সো আমি এটা আপনাদেরকে রেকর্ডিংটা ইনশাল্লাহ দিয়ে দিব। সো আমরা মিড টার্ম দিলাম, আলহামদুলিল্লাহ। মিড টার্মের যতটুকু ফিডব্যাক যাই আছে, আহ, আপনারা হোপফুলি ভালোই এক্সাম দিয়েছেন সবগুলো, বাট স্টিল এখন যেহেতু ফাইনাল এক্সামের জন্য আপনারা প্রিপারেশন নেবেন, সো একটু ফার্স্ট আমাদেরকে মুভ করতে হবে রিগার্ডিং যে টপিকগুলো পেন্ডিং আছে। আর সেখান থেকে আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো আমরা দেখব যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট রিলেটেড আমার বেসিক্যালি কি কি আউটকাম, কি কি অবজেক্টিভ আমাকে অ্যাচিভ করতে হবে, দ্যাট ইজ আন্ডার আইএস 16। সো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা আমরা কভার করব অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস 16। সো আপনারা জানেন যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় এরকম অনেক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা ফলো করি। যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো ফলো করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করে থাকি। অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছাড়াও আরো অনেক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, দ্যাট ইউ গাইজ উইল নো। বাট এখানে আপনাদের জন্য একটা ছোট্ট ডিসক্লেমার হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের নামগুলো মুখস্থ রাখতে হবে না আর মেনশন করতে হবে না, বাট আপনাদের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং বার্ড ভিউটা আপনারা বুঝতে পারলেই দ্যাটস উড বি গুড এনাফ। এর বেশি কিছু আসলে দরকার নাই। ওকে, নাও আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের এই চ্যাপ্টারটা থেকে বেসিক্যালি কি কি জিনিস কভার করব একটু জাস্ট দেখি। নাম্বার ওয়ান, আমরা এটার ডেফিনেশন ডেসক্রিপশন দেখব, হোয়াট ইজ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। দেন আমরা দেখব কি কস্ট আমরা ইনক্লুড করতে পারি এবং কি কস্ট আমরা ইনক্লুড করতে পারি না। দেন আমরা দেখব যে আমার সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট, লাইক আমার যদি কোনো একটা নিজেই আমি কোনো একটা অ্যাসেট ডেভেলপ করি, সেই ক্ষেত্রে কোন কস্টগুলো আমরা ক্যাপিটালাইজ করতে পারবো এবং কোন কস্টগুলো আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না। দ্যাট মিনস দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার, এই কথাটাও আমরা একটু বলবো এখানে। অ্যান্ড দেন ডেপ্রিসিয়েশন নিয়ে কথা বলবো। অ্যান্ড অফকোর্স ডেপ্রিসিয়েশনের দুইটা কমন মেথড আমরা আইএস 16 এ কভার করব, দ্যাট ইজ স্ট্রেট লাইন মেথড অ্যান্ড রিডিউসিং ব্যালেন্স মেথড। এটা নিয়েও আমরা হোপফুলি আমাদের এই আইএস এর এই টপিকটা আইএস 16 এ ইনশাল্লাহ কথা বলবো। সো দ্যাটস দ্য অবজেক্টিভ। আমরা একটু যদি আমাদের বেসিক পয়েন্টে ব্যাক করি, আপনাদের থেকে যদি একটা ছোট্ট কোয়েশ্চেনের আনসার নিয়ে আমি শুরু করি যে হোয়াট ইজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এটা শুরু করার আগে আমি যদি এটা জিজ্ঞেস করি আপনাদেরকে যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এইটা আমার ফাইন্যান্সিয়াল এলিমেন্টস এর কোন এলিমেন্টস? এটা কি আমার অ্যাসেট, এক্সপেন্স, লাইবিলিটি? অ্যাসেট স্যার। It is an asset. Okay. অ্যাসেট হবে স্যার। Okay. Perfect. It is an asset. Okay. Perfect. তাহলে অ্যাসেট হবে, এটা সবাই আমরা ক্লিয়ার, এখানে আমার কোনো ডাউট নাই। তাহলে যদি অ্যাসেট হয়, তাহলে এটা আমার কি আইটেম? এটা আমার ব্যালেন্স শিট আইটেম, মানে এটাকে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এটাকে রেকর্ড করব। নাও ইফ আই আস্ক ইউ যে অ্যাসেট এটার ডেফিনেশন কি, মানে অ্যাসেটের ক্রাইটেরিয়া গুলা কি আর অ্যাসেটের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, মানে আমরা একটা আইটেমকে যে অ্যাসেট বললাম, কেন এটাকে আমরা অ্যাসেট বলি? অ্যাসেটের আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এটা ডেফিনেশন পড়েছিলাম না, যে এই এই জিনিসগুলা আমরা কনসিডার করব টু রেকর্ড অ্যাজ অ্যান অ্যাসেট, মানে অ্যাসেটের যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো, ক্রাইটেরিয়া গুলো মনে আছে কারো? ইয়েস স্যার, এটা ফিউচারে আমাদেরকে ভ্যালু প্রোভাইড করবে। ফিউচারে এটা বেনিফিট প্রোভাইড করবে, দ্যাটস নাম্বার ওয়ান। আর কি, আর কোনো কিছু কি ছিল? আর এনিথিং? ওকে, সো অ্যাবসলুটলি অ্যাবসলুটলি এই জিনিসটাই মানে এই জিনিসটাই মেইন জিনিস। আই থিঙ্ক আপনারা কমেন্টেও দিচ্ছেন কেউ একজন, বিজনেস ওনস, ইয়াস, দ্যাট দ্যাট আই ওয়ান্টেড টু হিয়ার। সো দুইটা জিনিস, একটা হচ্ছে ইট ইজ ওনড অর কন্ট্রোলড বাই বিজনেস, দ্যাটস দ্য নাম্বার ওয়ান। ওকে, দ্যাটস দ্য নাম্বার ওয়ান।
নাম্বার টু, যেটা আপনি বললেন খুব সুন্দর করে, যে ইট উইল প্রোভাইড ফিউচার ইকোনমিক বেনিফিট, যেটা আমার বিজনেসকে ইকোনমিক বেনিফিট প্রোভাইড করবে। যখনই এই ক্রাইটেরিয়া মিট করে সেটাকে আমরা অ্যাসেট হিসাবে রেকগনাইজ করি, অ্যাসেট হিসাবে রেকর্ড করি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে। ওকে, তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট দেখলাম, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইজ অ্যান অ্যাসেট। সেকেন্ড পয়েন্ট দেখলাম যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে আমরা অ্যাসেট বলছি কেন, বিকজ এটা ওনড অর কন্ট্রোলড বাই বিজনেস, এবং এটা আমাকে ফিউচার ইকোনমিক বেনিফিট প্রোভাইড করে। ওকে, নাও আমি যদি একটু জাস্ট একটা ওয়ার্ড ফাইল এখানে যাই, যে কথাটা আপনারা বলছিলেন, এই কথাটা এতক্ষণ আপনারা বলছিলেন যে এটা একটা অ্যাসেট আইটেম, এবং অ্যাসেট আমি কখন বলছি, যেটা বেসিক্যালি ওনড অর কন্ট্রোলড বাই দ্য এন্টিটি and that will provide future economic benefits. Okay, now if I ask you another questions, অ্যাসেট কয় রকমের হয়? আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যখন অ্যাসেট রেকর্ড করি, কি কি টাইপের অ্যাসেট হয়? দুই ধরনের স্যার, কারেন্ট অ্যাসেট এন্ড হচ্ছে ফিক্সড অ্যাসেট। একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। ওকে, পারফেক্ট। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা এই ফিক্সড অ্যাসেটকে এখন আর ফিক্সড অ্যাসেট বলি না। হ্যাঁ, অ্যাপারেন্টলি একই জিনিস, বাট এটাকে আমরা নন কারেন্ট অ্যাসেট বলি। হ্যাঁ, সো ফিক্সড অ্যাসেটটাই, বাট এটাকে আমরা বলবো, আসলে নাম বলবো নন কারেন্ট অ্যাসেট। কনসেপ্ট ওইটাই, সবকিছু সেম, বাট নন কারেন্ট অ্যাসেট বলবো। তাহলে আমরা অ্যাসেটকে আবার দুইটা ক্যাটাগরিতে চিন্তা করতে পারি। একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। Now, can you guys tell me what is the difference between non-current asset and current asset? Anyone? স্যার, ১ বছরের কম যেগুলো অ্যাসেট থাকে সেগুলোকে বলি আমরা কারেন্ট অ্যাসেট, এবং ১ বছরের অতিরিক্ত যেগুলো অ্যাসেট হয় ওগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। পারফেক্ট। তাহলে আপনি আমাকে যদি একটা এক্সাম্পল দেন, যে কারেন্ট অ্যাসেটের দু একটা এক্সাম্পল কি আমাকে দিতে পারেন, যে যেগুলো স্যার, আমি এক ক্যাশ। বছরের, যেমন ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি, এগুলা সবই হচ্ছে আমার কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল, রাইট? যেগুলো আমার লেস দেন 1 ইয়ার বিজনেস বেনিফিট পেয়ে থাকে, রাইট? আর যে অ্যাসেট গুলো থেকে বিজনেস মোর দেন 1 ইয়ার, মোর দেন 1 পিরিয়ড, মোর দেন 12 মান্থ বেনিফিট পেয়ে থাকে, সেটাকে আমরা তাহলে কি বলি? নন কারেন্ট অর ফিক্সড অ্যাসেট। নাও মাই নেক্সট কোয়েশ্চেন, তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ইজ ইট আ কারেন্ট অ্যাসেট অর নন কারেন্ট অ্যাসেট? স্যার, নন কারেন্ট অ্যাসেট। Because we will get benefit from property plant and equipment for more than 1 year, right? তাহলে এটা একটা নন কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা ফার্স্টে দেখলাম যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ অ্যান অ্যাসেট। এখন আমি আরেকটু আপডেট হলাম, হ্যাঁ, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ অ্যান অ্যাসেট, বাট ইট ইজ আ নন কারেন্ট অ্যাসেট। ওকে, ভেরি গুড। এই যে নন কারেন্ট অ্যাসেট, এই নন কারেন্ট অ্যাসেটকে আমরা আবার দুইটা ক্যাটাগরি দেখতে পাই, আর দুইটা ক্যাটাগরিতে পাই। একটা হচ্ছে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, আর একটা হচ্ছে ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে নন কারেন্ট অ্যাসেট এইটাকে আমরা আবার দুইটা ক্যাটাগরি আর দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, আরেকটাকে আমরা বলি ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। এখন আপনারা কি আমাকে একটু জাস্ট বলতে পারবেন যে হোয়াট ইজ tangible and intangible, like what is the difference between tangible non-current asset and intangible non-current asset? স্যার, যে অ্যাসেট গুলোকে আমরা টাচ করতে পারি সেগুলো হচ্ছে ফিজিক্যাল, যেগুলো সেগুলো হচ্ছে ট্যানজিবল, আর যেগুলো ফিজিক্যাল না সেগুলো হচ্ছে ইনট্যানজিবল। ওকে, তার মানে যে অ্যাসেট গুলোর ফিজিক্যাল সাবস্টেন্স আছে সেইটাকে আমরা বলি tangible non-current asset, রাইট? ইয়েস আর স্যার। আর যেই অ্যাসেট গুলোর ফিজিক্যাল সাবস্টেন্স নাই সেটাকে আমরা বলি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ভেরি ভেরি পারফেক্ট, ভেরি গুড, পারফেক্টো। এখন তাহলে আমরা যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে এখন ডিসাইড করি, তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা কি ট্যাঞ্জিবল হবে না ইনট্যাঞ্জিবল হবে? স্যার, ট্যানজিবল অ্যাসেট। ভেরি ভেরি ওয়েল ডান। সো ইটস আ ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট, রাইট? তাহলে
এটাই বেসিক্যালি আমাদের আজকের টপিক। তার মানে আমরা যদি সিম্পল ভাবে বলি যে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দ্যাট ইজ কাভার্ড আন্ডার IAS 16। অন দ্য আদার হ্যান্ড ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, যেটাকে আমরা বললাম যে যেই অ্যাসেটের কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নাই, খেয়াল করে দেখেন খুব সুন্দর করে এখানে বলা আছে যে অ্যাসেটের কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নাই অর ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, সেটাকেই আমরা বলছি ইনট্যানজিবল অ্যাসেট। অ্যান্ড এই ইনট্যানজিবল অ্যাসেটের যদি আমরা কিছু এক্সাম্পল আপনাদেরকে জাস্ট এখানে দেই, গুডউইল, প্যাটেন্ট, সফটওয়্যার, কপিরাইট, রয়্যালটি, লাইসেন্স, এগুলো বেসিক্যালি ইনট্যানজিবল অ্যাসেটের এক্সাম্পল, যেটা আমরা IAS 38 এর মাধ্যমে কভার করবো ইনশাল্লাহ। এন্ড এটা আমাদের নেক্সট টপিক, লাইক আমরা আজকে অর এখন আমরা কভার করব IAS 16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেটা একটা ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। এরকম ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট আরো আছে, বাট আমাদের এই সিলেবাসে এটাই আমাদের একমাত্র রেলেভেন্ট টপিক ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট থেকে। অ্যান্ড ইনট্যানজিবল রিলেটেড এই একটাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে IAS 38, এটা আমরা IAS 16 শেষ করে তারপরে আমরা যাবো ইনশাল্লাহ। সো এইটুকু পর্যন্ত বিফোর স্টার্টিং প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আই বিলিভ আপনারা এখানে আমার সাথে একমত হবেন, এবং কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলতে পারেন। আমরা দেন আমাদের প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ডেফিনেশন আর প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের নেক্সট পয়েন্ট গুলো নিয়ে কথা বলি ইনশাল্লাহ। ওকে, কারো কোনো কনফিউশন আছে? ওকে, পারফেক্ট, কারো কোনো কনফিউশন নাই, ভেরি ভেরি গুড। তাহলে এখন আমরা দেখব যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট একটা ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, যেটার ডেফিনেশন, যেটার রেকগনিশন ক্রাইটেরিয়া কি। ওকে, তাহলে আমরা ফার্স্টে ডেফিনেশনটা দেখব যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলতে আমরা কি বুঝি। তাহলে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইজ আ ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, যেটা আমি মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ার বেনিফিট পাবো, অ্যান্ড যেটা আমার বিজনেসে কি কি পারপাসে ইউজ হবে, আইদার প্রোডাকশন পারপাস, ডিস্ট্রিবিউশন পারপাস, অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস অর রেন্টাল টু আদার্স, মানে আমি অন্য কাউকে হয়তো বা ভাড়া দিচ্ছি, দ্যাট কুড বি মাই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাজ ওয়েল। তাহলে আমরা এখানে ভালো করে খেয়াল করি যে সে আমার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ যদি আমি অফিস মেনটেন করি, সে আমার এই বিল্ডিং এর যত ফার্নিচার আছে এগুলা সবই বেসিক্যালি হচ্ছে আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের পার্ট। সে আমার প্রোডাক্ট ডেলিভারি করার জন্য ভেহিকল আছে, লাইক ট্রাক আছে, পিক আপ আছে, এগুলো আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের পার্ট। সে আমার মেশিনারিজ আছে, ল্যান্ড আছে, এগুলো আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের পার্ট। ইফ ইউ কনসিডার দ্য ড্যাফোডিল অ্যাজ an entity, ড্যাফোডিল ইউনিভার্সিটির যেই ল্যান্ড, যেই বিল্ডিং গুলো করা হয়েছে, তারপর ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্লাসরুম গুলোতে যেই বেঞ্চ গুলো আছে, যেই আপনার এসি গুলো আপনি যেগুলো দেখেন, এগুলা সবই কিন্তু বেসিক্যালি ড্যাফোডিল ইউনিভার্সিটির জন্য প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, দ্যাট ইজ IAS 16 অ্যাপ্লিকেবল। ওকে, ইভেন আপনি যখন কোনো অ্যাডমিন অফিসে যান, কোনো লাইক ডিপার্টমেন্টে যান, সেখানে আপনি দেখবেন যে অনেকগুলো ফার্নিচার আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো দোজ আর দ্য definitions and examples of property plant and equipment। তার মানে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলতে কি বুঝি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের এক্সাম্পল কি, সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখানে আমরা মোটামুটি ভাবে কোনো কনফিউশন রাখলাম না। এখন আসি এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রিলেটেড, মানে আমরা এই IAS 16 রিলেটেড বেসিক্যালি কি কি টপিক নিয়ে কথা বলবো। আমরা ফার্স্টই কথা বলবো রেকগনিশন ক্রাইটেরিয়া নিয়ে। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট টপিক, মানে ফার্স্ট IAS 16 এর স্টেপ গুলো। সো একটা IAS এ এরকম সিকোয়েন্সিয়াল অনেকগুলো কম্পোনেন্ট থাকে। রেকগনিশন ক্রাইটেরিয়া, দ্যাটস দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ IAS 16, বিকজ আমরা অলরেডি ডেফিনেশন বুঝে গেলাম। এরপরে হচ্ছে মেজারমেন্ট। ওকে, এই মেজারমেন্টের মধ্যে আমার দুই ধরনের মেজারমেন্ট আছে, একটা হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ওকে, এটা আমরা দেখব, ইনিশিয়াল মেজারমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। এরপর এই মেজারমেন্টের সাথে রিলেটেড এই অ্যাসেটটার আমরা নেক্সট যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট রিলেটেড
ডেপ্রিসিয়েশন কি আছে, ওকে, ডেপ্রিসিয়েশন আমরা কিভাবে করব, অ্যান্ড ফাইনালি আমরা দেখব ডিরেকগনিশন অর ডিসপোজাল অফ পিপিই। আমরা এই অ্যাসেটটাকে যদি ডিরেকগনাইজ করতে হয়, সো নাও দ্য রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন, যেটা আপনারা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে খেয়াল করে দেখবেন, এগুলা সবই আপনারা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের টার্মের সাথে কানেক্টেড। রেকগনিশন, মেজারমেন্ট, ডিরেকগনিশন, দেন the last part is not related to the calculation, that is called disclosures and notes। তার মানে হচ্ছে যেটা বেসিক্যালি হচ্ছে আমরা নোট আকারে প্রোভাইড করব, এটাও আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আপনি কভার করে রাখছেন। সো দোজ আর দ্য থিং যেটা আমরা আজকে ট্রাই করব আপনাদেরকে একটা ওভারঅল মানে ওভারভিউ দিতে। মেবি আজকে আমরা হয়তো বা রেকগনিশন ক্রাইটেরিয়া অ্যান্ড ইনিশিয়াল মেজারমেন্ট ডেপ্রিসিয়েশনটা নিয়ে কথা বলবো, ট্রাই করব শেষ করতে, অ্যান্ড পরবর্তীতে আমরা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট অ্যান্ড ডিরেকগনিশনটা নিয়ে হয়তো বা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। তাহলে ফার্স্টে আমরা একটু যদি দেখি রেকগনিশন ক্রাইটেরিয়া। সো আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আহ একটা সেকেন্ড, আমরা যদি একটু ছোট্ট করে জিজ্ঞাসা করি যে রেকগনিশন ক্রাইটেরিয়া, হোয়াট ইজ দ্য রেকগনিশন থিং, রেকগনিশন বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? রেকগনিশন, তো কি আমাকে বলতে পারবো রেকগনিশন বলতে আমরা কি বুঝি? কেউই বলতে পারবো না। ওকে, রেকগনিশন মিন্স এটা রেকর্ড করব কখন, ইনক্লুড করব কখন। রেকগনিশন মিন্স রেকর্ড, ইনক্লুড। ওকে, তার মানে আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা আমরা কখন রেকর্ড করতে পারবো, দ্যাট ইজ কল রেকগনিশন ক্রাইটেরিয়া। ওকে, তাহলে এখন আপনারা খেয়াল করেন যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইট ইজ আ নন কারেন্ট অ্যাসেট। তাহলে ক্রাইটেরিয়া বলতে আমরা যেটা বুঝি, দ্যাটস আ কন্ডিশন, দ্যাটস এ ফিচার, যেই কন্ডিশন গুলো, যেই ক্রাইটেরিয়া গুলো যদি মিট করে, তাহলে আমরা এটাকে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করব, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি এন্ট্রি প্রোভাইড করব। ওকে, তাহলে আমি তখনই আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টটা রেকর্ড করব যখন আমার এই দুইটা ক্রাইটেরিয়া, অলওয়েজ রিমেম্বার, যখন আমার এই দুইটা ক্রাইটেরিয়া পারফেক্টলি, প্রপারলি, ফুললি মিট করবে। কি কি ক্রাইটেরিয়া? নাম্বার ওয়ান, it is probable that the future economic benefits will flow to the entity which is owned or controlled by the entity। এটা absolutely, এই ক্রাইটেরিয়াটা absolutely related to এই অ্যাসেটের ক্রাইটেরিয়া। খেয়াল করে দেখেন, it will provide future economic benefits which is owned or controlled by the entity। তার মানে এইখানে আমার রেকগনিশন ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে আমাকে অবশ্যই এটা অ্যাসেটের ক্রাইটেরিয়া মিট করতে হবে, আদারওয়াইজ এটাকে তো আমি অ্যাসেট বলতেই পারবো না। অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে দ্যাট রিলেটেড টু দ্য অ্যামাউন্ট, মানে আমার কত টাকা আমি দেখাবো, দ্যাট দ্য কস্ট রিলেটেড অর অ্যাট্রিবিউটেবল টু দ্য অ্যাসেট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। যে কস্টটাকে আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স। তার মানে খেয়াল করে দেখেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স এটাকে আমরা তখনই বলতে পারবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখন এটা আমার আলটিমেটলি এই, সরি, আমি তখন এটাকে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলতে পারবো যখন বেসিক্যালি এটা আমাদের প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের এই দুইটা ক্রাইটেরিয়া মিট করবে। ওকে, তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া নিয়ে কি আমাদের কোনো কোশ্চেন আছে? মানে ক্রাইটেরিয়া দুইটা কি আমরা বুঝতে পারছি যে আমি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে তখনই আমার অ্যাসেটে এটাকে রেকর্ড করতে পারবো যখন আমার এই ক্রাইটেরিয়া দুইটা মিট করবে। এই জায়গায় আরো কোনো কনফিউশন? ওকে, তাহলে যখনই ক্রাইটেরিয়া দুইটা মিট করলো, যখনই আমার ক্রাইটেরিয়া দুইটা মিট করলো, তখনই আমি কি করব, তখনই আমি আমার অ্যাকাউন্টিং এন্ট্রি প্রোভাইড করব।
দ্যাট মিনস আমার যখনই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমি ডেফিনেশন ক্রাইটেরিয়া মিট করলো, তাহলে এখন এইটা আমার জন্য অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাসেট। অ্যাসেট যদি বাড়ে, অ্যাসেট বাড়লে আমরা কি করি, ডেবিট করি না ক্রেডিট করি? হোয়াট উই ডু? অ্যাসেট বাড়ছে, ডেবিট সাইড। অ্যাসেট বাড়লে ডেবিট। তাহলে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যেহেতু অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যেহেতু বাড়ছে, তাহলে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমরা কি করব, ডেবিট করব। ডেবিট করছে। ওকে, তাহলে ডেবিট হবে হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। নাও নাও দ্য কোয়েশ্চেন উইল কাম, ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে ডিপেন্ডস অন যে আপনি এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টটা যখন অ্যাকোয়ার করলেন, যখন পারচেস করলেন, আপনি কি ক্যাশে পারচেস করছেন, মানে ক্যাশ ট্রানজেকশন করছেন, না ক্রেডিটে করছেন? যদি ক্যাশ ট্রানজেকশন করে থাকেন তাহলে আপনি পেমেন্টটা ইমিডিয়েটলি করে দিয়েছেন, তার মানে ব্যাংক শুড বি ক্রেডিটেড। তার মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট। অর যদি আপনি ট্রানজেকশনটা ক্রেডিটে করে থাকেন তাহলে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেবিট, এন্ড যেহেতু টাকাটা আপনি এখনো দেন নাই, আপনি টাকাটা দিবেন ফিউচারে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? কথাটা বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। ওকে, তাহলে আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের রেকগনিশন ক্রাইটেরিয়া যখন মিট করবে, রেকগনিশন ক্রাইটেরিয়া যখন মিট করবে, তখনই আমাকে এন্ট্রি প্রোভাইড করতে হবে, ডাবল এন্ট্রি দিতে হবে, অ্যাকাউন্টিং এন্ট্রি দিতে হবে, ডেবিট করতে হবে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অ্যান্ড ক্রেডিট করতে হবে ডিপেন্ড অন দ্য নেচার অফ ট্রানজেকশন। যদি ক্যাশে হয় ব্যাংক ক্রেডিট, আর যদি ক্রেডিটে হয় তাহলে পেয়েবল ক্রেডিট। অ্যাগ্রিড সবাই? নাও কোয়েশ্চেন উইল কাম যে আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট করলাম, দ্যাটস ফাইন। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার ক্লাসটা কি স্যার রেকর্ডিং করা হচ্ছে? হ্যাঁ, ইয়েস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, নাও দ্য নেক্সট পার্ট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা ডেবিট বললাম, দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি পারফেক্ট, আমরা যে আন্ডারস্ট্যান্ডিং থেকে এতদিন আসছি। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন উইল কাম, অ্যামাউন্টটা কত হবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যে আমি ডেবিট করব, আমি কত টাকায় ডেবিট করব, আমি অ্যামাউন্টটা কি নিব? এই যে অ্যামাউন্ট কত হবে, এই যে কত টাকায় আমি রেকর্ড করব, এইটাকেই আমরা বলছি মেজারমেন্ট। দ্যাট মিনস আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, দ্যাটস রাইট, দ্যাট উই এগ্রিড, বাট হাউ মাচ, what is the amount of property plant and equipment, what will be the value of property plant and equipment, that is called measurement. এই মেজারমেন্টটা আমরা বললাম ইনিশিয়াল এন্ড সাবসিকুয়েন্ট। তো আমরা এখানে দেখব এখন ইনিশিয়াল মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট আমরা আজকে দেখব না, ইনিশিয়াল মেজারমেন্ট। তো আমরা একটা জিনিস একটু ভালো করে মনে রাখি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমরা যখন পড়েছিলাম মেজারমেন্টে, ওইখানে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট, মানে হিস্টোরিক্যাল কস্ট, এটা একটা কনসেপ্ট ছিল, এটা একটা পয়েন্ট ছিল। আপনাদের কারো কি মনে আছে হোয়াট ওয়াজ দ্যাট হিস্টোরিক্যাল কস্ট? হিস্টোরিক্যাল কস্ট বলতে আপনারা কি বুঝতেন? ভ্যালু ইউজ করে। দ্যাট দ্য অরিজিনাল কস্ট অফ দ্য অ্যাসেট। পারফেক্ট। তার মানে হিস্টোরিক্যাল কস্ট বলতে আমরা বুঝি, কস্ট বলতে আমরা বুঝি আমি আমার এই অ্যাসেটটা, আমি আমার এই প্রপার্টিটা কত টাকায় অ্যাকচুয়ালি পারচেস করেছিলাম, কত টাকার অরিজিনাল ভ্যালু ছিল, কত টাকায় এটা অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি রেকর্ড করা ছিল, দ্যাট ইজ কল্ড দ্য হিস্টোরিক্যাল কস্ট, দ্যাট ইজ কল্ড দ্য কস্ট অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তার মানে আমরা ইনিশিয়ালি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে কোন ভ্যালুতে দেখাবো? আমরা ইনিশিয়ালি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে অলওয়েজ এটাকে কস্ট ভ্যালুতে দেখাবো, অলওয়েজ এটার পারচেস প্রাইসে দেখাবো, অলওয়েজ এটার হিস্টোরিক্যাল কস্টেই দেখাবো। ওকে, এই যে কস্ট আমরা বলছি, এই যে কস্ট আমরা বারবার করে বলছি, এই কস্টটাকেই আমরা বলছি দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ প্রপার্টি, দ্য টোটাল কস্ট অফ প্রপার্টি। তার মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি মেজার্ড অ্যাট কস্ট, অ্যান্ড যেই কস্টটাকে আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যে কস্টটাকে আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন আমি যদি আপনাকে একটা সিম্পল কোয়েশ্চেন করি, খুবই সিম্পল কোয়েশ্চেন করি, লাইক আমরা এর আগেও এটা নিয়ে হয়তোবা কথা বলেছি, হয়তোবা এর আগেও এটার একটা ডেফিনেশন নিয়ে কথা বলা হয়েছিল। জাস্ট যদি আমি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার,
ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি বলবেন আপনি? এনিওয়ান? Capital expenditure হচ্ছে the money we invest in a business for a long term. তাহলে আমি আমার যে এক্সপেন্ডিচারটা করি ফর লং টার্ম, দ্যাট মিনস যে এক্সপেন্ডিচার করলে আমি মোর দেন 12 মান্থ বেনিফিটস পাই, দ্যাটস দ্য ওয়ান, রাইট? আর আর এনিথিং এলস? ওকে, সো আমরা একটু এই কথাটা লিখে ফেলি এখানে, হ্যাঁ? ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, অর ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স রিলেটেড টু প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি? Capital expenditures are those expenditures which are related to purchase price of PPE. Okay, purchase price of PPE, তাহলে purchase price একটা capital expenditures, of course property plant and equipment এর, from the purchase to make it usable, এই কথাটা একটু মনে রাখবো। ইউজেবল মানে এটাকে ব্যবহারযোগ্য করা পর্যন্ত, মানে এটাকে ইউজেবল করা পর্যন্ত, all directly attributable or related, attributable এর বাংলা হচ্ছে related, মানে বাংলা বলতে আমি যদি সিনোনিম বলি related expenditures, okay, expenditures। তার মানে আমরা যে কথাটা বলার ট্রাই করছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে আমি একটা অ্যাসেট, আমি একটা মেশিন পারচেস করলাম, সেই মেশিন পারচেস করার পর থেকে ওই মেশিনটাকে ইউজেবল করা পর্যন্ত, মানে ওই মেশিনটাকে কমপ্লিটলি ইউজেবল করা পর্যন্ত। সে আপনি একটা এসি কিনলেন, ওই এসি কিনলেন জাস্ট শোরুম থেকে, বাট ওই এসি থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বাতাস না খাবেন ততক্ষণ পর্যন্ত আসলে তো এই এসিটা আর ইউজেবল হচ্ছে না, রাইট? তাহলে ওই এসিটাকে কেনার পর থেকে আপনার বাসায় আনা পর্যন্ত, আপনার বাসার প্রেমিসিসে এটাকে ইনস্টল করা না পর্যন্ত, আর ইনস্টল করা পর্যন্ত যত ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট আছে, যত ডিরেক্টলি রিলেটেড কস্ট আছে, ডিরেক্ট কস্ট আমি আবারও বলছি, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট আছে, সেগুলাকে আপনি অবশ্যই আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করবেন। অবশ্যই এটাকে আপনি আপনার ক্যাপিটালাইজ করবেন, অ্যান্ড ক্যাপিটালাইজ করা মানে হচ্ছে আপনি আপনার এই কস্টগুলোকে অ্যাসেট হিসাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আনবেন। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? পারচেস প্রাইস, সেই পারচেস প্রাইসের পর থেকে এটাকে ইউজেবল করা পর্যন্ত। এখন আসেন আফটার ইউজেবল। if there is any upgrade, improve that enhance the capacity of PPE or increase the useful life of PPE, then এটাকেও আপনি কি করতে পারবেন? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে পারবেন। ওকে, আমি বুঝতে পারছি কথাটা? Yes, sir. ওকে, এনি সমস্যা মানে এই পর্যন্ত? ওকে, নাও আমরা তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি কোনটাকে বলছি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর দোজ আইটেম যেটা আমি পারচেস করেছি, পারচেস করার পর থেকে এই অ্যাসেটটাকে ইউজেবল করা পর্যন্ত, মানে এই প্রপার্টিটাকে ইউজেবল করা পর্যন্ত আমার যত এক্সপেন্ডিচার হয়েছে, সকল এক্সপেন্ডিচার গুলাকেই বেসিক্যালি আমরা ট্রিট করব, কনসিডার করব অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স। অ্যান্ড ওইটা ইউজেবল কন্ডিশন হওয়ার পর
যদি কোনো অ্যাসেট থাকে, যে অ্যাসেট গুলো আর যদি কোনো কস্ট থাকে, এক্সপেন্ডিচার থাকে, যেগুলো আমার ইমপ্রুভমেন্ট কস্ট অর আপগ্রেডিং কস্ট, যে কস্টটা বেসিক্যালি হচ্ছে আমার অ্যাসেটের ইউজফুল লাইফকে ইনক্রিজ করে অর ক্যাপাসিটিটাকে ইনক্রিজ করে, এনহ্যান্স করে, সেটাকেও আমরা বলতে পারি, সেটাকেও আমরা বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স। অ্যান্ড ইন আ নাটশেল, if that is a capital expenditures, we should record that expenditures, we should capitalize those expenditure, we should record those item as an asset in statement of financial position. Okay, তাহলে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কনসিডার যদি চিন্তা করি, তাহলে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি যেই ভ্যালুতে মেজার করব সেটাকে আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটাকে আমরা বলছি কস্ট। এবং সেই কস্টের একটা কমন কনসিডারেশন হচ্ছে যে কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো এন্ড কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো না। ভার্সেস আমি যদি বলি যে এই যে মেশিন, এই যে এসি অর এই যে ইকুইপমেন্ট, এটা যদি আমার রিপেয়ার অথবা মেনটেন করার জন্য, লাইক মেনটেনেন্স করার জন্য যদি আমার কোনো অ্যাকচুয়ালি ডে টু ডে রিপেয়ার অর মেনটেনেন্স হয়, সেটাকে আমরা কখনোই ইনক্লুড করতে পারবো না, কেননা এটা আমার জন্য কখনোই ক্যাপিটাল এক্সপেন্ডিচার না, রাদার দ্যাটস আ রেভিনিউ এক্সপেন্ডিচার। আমরা একটা ডিফারেন্স দেখবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচারের। বাট ছোট্ট একটা ইলাস্ট্রেশন দেখে আমরা একটু যাই যে আসলে এই জায়গাটাতে আপনাদের একটা ছোট্ট ইনপুট যদি আমি দেই, মেশিন পারচেসড অ্যাট $100,000, ডেলিভারি চার্জ $3,000, ইনস্টলেশন চার্জ $7,000। ওকে, এখন আমাকে একটু বলেন যে আলটিমেটলি এই জায়গাটাতে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে কত টাকা দিব? 10,000 স্যার। মানে 1 লাখ? স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে 7,000 3,000। না, মেশিন পারচেস তো করছি $1 লাখ, মানে এটা আসবে না, পারচেস প্রাইসটা আসবে না? জি স্যার, জি স্যার, 1,10,000 স্যার। সবাই কি আমরা এগ্রি এর সাথে যে 1,10,000 হচ্ছে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, 1,10,000 হচ্ছে আমার মেশিনের প্রাইস? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আমার ডেফিনেশন অনুযায়ী যে কথাগুলো বলছিলাম, তার মানে আমি টোটাল কত টাকা এখানে ক্যাপিটালাইজ করব? তাহলে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত হবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট 1,10,000 এন্ড ব্যাংক ক্রেডিট 1,10,000। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ? প্লিজ কনফার্ম মি, লেট মি নো। No, sir. না, ওকে। এখন আমরা একটু আমাদের নোটে চলে যাই। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, আসলে এই কথাগুলো আমরা এতক্ষণ বলেছি কিনা। আমরা ডেফিনেশন নিয়ে কথা বলেছি, ইউ সি এই ডেফিনেশন গুলোর ব্যাপারে এখানে সুন্দর করে এক্সাম্পল গুলো দেওয়া আছে। আমরা এরপরে কথা বলছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার। এই টেবিলটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের ইনশাল্লাহ এক্সামে অফকোর্স ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবেই থাকবে। অনেক সময় এক্সামে চলেও আসে এটা। সো প্লিজ মেক শিওর এটা আপনারা সুন্দর করে এরকম টেবিল আকারে ডিফারেন্স গুলো বুঝতে পারছেন। তো আমরা যদি একটু দেখি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে যেটা ইনকার্ড হয় টু অ্যাকোয়ার, ইনস্টল অর এনহ্যান্স প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, অর যেটা আমার ইউজফুল লাইফটাকে এক্সটেন্ড করে অর আর্নিং ক্যাপাসিটিকে ইনক্রিজ করে, যেটা আমরা একটু আগেই দেখলাম। অন দ্য আদার হ্যান্ড, রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা আমার ডে টু ডে অপারেটিং ক্যাপাসিটি মেইনটেনেন্স করার জন্য আলটিমেটলি আমার এক্সপেন্সটা হয়ে থাকে। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স দোজ আর রিলেটেড টু অ্যাসেট, দোজ আর রিলেটেড টু অ্যাসেট অ্যান্ড যেটাকে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ক্যাপিটালাইজ করি, অ্যান্ড যেই ক্যাপিটালাইজ কস্টটাকে আমরা ওভার দ্য ইয়ার আবার ডেপ্রিসিয়েশন করি, যেটা আমরা দেখব। আর রেভিনিউ এক্সপেন্ডিচার, দ্যাট আইটেম ইজ রেকর্ডেড অ্যাজ অ্যান এক্সপেন্স, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমরা রেকর্ড করি, যেটা যখন যে বছর ইনকার হয় তখন আমরা সেই বছর এটা ইনকার করি। ওকে, এখন আসি এফেক্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে আমরা আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটার কারণে কি হয়, আমার অ্যাসেটটা বেড়ে যায়, যেটা আমার নন কারেন্ট অ্যাসেট। বাট রেভিনিউ এক্সপেন্ডিচারের কারণে আমার কি হয়, আমার এক্সপেন্স বাড়ে, প্রফিট কমে যায়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের জন্য, কেননা আমি আমার বিজনেসের ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট না করে যদি রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করি, তাহলে কি হবে খেয়াল করে দেখেন তো। আমি যদি কোনো একটা এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট না করে আমি যদি এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করি, তখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন? Profit কমে যাবে। তাহলে আমি অ্যাসেট কম দেখাচ্ছি, রাইট? অন দ্য আদার হ্যান্ড,
আমি এক্সপেন্স বেশি দেখাচ্ছি, রাইট? তাহলে এক্সপেন্স যদি আমি বেশি দেখাই তাহলে আমার আলটিমেটলি কি হবে, প্রফিটটা কমে যাবে। তাহলে আমি আমার বিজনেসের ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলোকে যদি রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাই, তাহলে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আমার অ্যাসেট হওয়ার কথা, তার মানে এখন অ্যাসেট কমে যাবে, মানে অ্যাসেট আন্ডার হবে। অন দ্য আদার হ্যান্ড এটা আমার আবার এক্সপেন্স হিসেবে আমি বুক করছি, তাহলে এটা এক্সপেন্সটা বেড়ে যাবে, প্রফিট কমে যাবে। দ্যাট উই ক্যান নট ডু, উই শুড নট ডু। অ্যান্ড ভাইস ভার্সা, যদি আমি রেভিনিউ এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমি এক্সপেন্স কম দেখাচ্ছি, অ্যাসেট বেশি দেখাচ্ছি। দ্যাটস দ্য এরর অফ প্রিন্সিপাল। আমি এই ভুলটা করতে পারবো না। এই ভুলটা করা মানে হচ্ছে ব্লান্ডার থিং। খেয়াল করে দেখেন, এখানে আমি এই কথাটাই বলছিলাম আপনাদেরকে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ 50,000 shown as revenue expenditures, যদি আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাই, তাহলে অফকোর্স ইট ইজ অ্যান এরর অফ প্রিন্সিপালস, রাইট? ইটস অ্যান এরর অফ প্রিন্সিপাল। তার মানে আমাকে কি করতে হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হবে, রেভিনিউ এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হবে। ক্লিয়ার? নাও এখন যদি কোনো কারণে আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে আপনি ট্রিট করেন, তাহলে কি হচ্ছে, আপনি অ্যাসেটকে ইউ আর শোয়িং অ্যাসেট অ্যাজ অ্যান এক্সপেন্স, তার মানে আপনি অ্যাসেট আন্ডার করছেন অ্যান্ড প্রফিটও আন্ডার করছেন বাই 50,000। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি রেভিনিউ এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করেন, এখানেও সেম সমস্যা, বাট এটা ফেভারেবল সমস্যা। সেটা হচ্ছে আপনি অ্যাসেট বেশি দেখাচ্ছেন অ্যান্ড প্রফিট ওভার করছেন। দ্যাট ইজ আ ব্রিচ অফ প্রিন্সিপাল। দ্যাটস এ কন্ট্রাডিক্ট অফ আওয়ার প্রুডেন্স কনসেপ্ট। আমাকে প্রুডেন্স কনসেপ্ট কিন্তু এই কথাটা বলছে যে আমি কিন্তু অ্যাসেটকে ওভার করতে পারবো না, আবার আমি প্রফিটকে আন্ডার করতে পারবো না, আর ওভার করতে পারবো না। সো দ্যাটস নট দ্য অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, দ্যাটস নট দ্য অ্যাকাউন্টিং পলিসি টু ফলো। তার মানে আমাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হবে, রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হবে। তার মানে খেয়াল করে দেখেন, আমি এখানে এই যে ডেলিভারি চার্জ, এটাকে যদি আমি ক্যাপিটালাইজ না করে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতাম, তাহলে আমার আলটিমেটলি অ্যাসেট কম দেখাইতো কত, 3,000, যেটা আমি এক্সপেন্স হিসেবে শো করে দিতাম, হুইচ ইজ নট ইজ অ্যাকসেপ্টেবল থিং। ওকে, সো দ্যাটস দ্য পার্ট আমাকে এখানে মাথায় রাখতে হবে। ওকে, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমি আমার ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের যে ডিফারেন্সটা, সেটা আমরা কিভাবে এখানে লাইক আইডেন্টিফাই করলাম এবং কিভাবে এটার ডিফারেন্স গুলো আমরা লিখবো। ফ্রিকোয়েন্সি অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার রেগুলার হয় না, যেটা আমরা অলরেডি বললাম, বাট রেভিনিউ এক্সপেন্ডিচার ইটস আ রেগুলার থিং। মানে আপনার অ্যাসেট মেইনটেনেন্সের জন্য রেগুলার আপনাকে হয়তো বা ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগছে, লাইক এসি হয়তো বা আপনার রেগুলার যদি কোনো রিপেয়ার করতে হয়, মেশিন যদি রেগুলার কোনো আপনার মেশিনের কোনো পার্টস যদি আলটিমেটলি রিপেয়ার করতে হয়, সো ইটস আ রেগুলার থিং। এক্সাম্পল, যে এক্সাম্পল গুলো অলরেডি আমরা বললাম, এগুলো আসলে এক্সাম্পলের মধ্যে পড়ে যায়। রেভিনিউ এক্সপেন্ডিচারের এক্সাম্পল হচ্ছে আপনার রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। সো দোজ আর দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এন্ড দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। এটা আমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এরপর আমরা আসি যে ইনিশিয়ালি আমরা এই অ্যাসেটটাকে কিভাবে রেকগনাইজ করব, যে কথাটা একটু আগে আমরা বলেছি। আই থিংক এটা আপনারা ক্লিয়ার যে আমরা তখনই রেকগনাইজ করতে পারবো যখন আমার এটা ক্রাইটেরিয়া মিট করবে এবং কস্টটা রিলায়েবলি মেজার করা যাবে। ওকে, নাও কস্ট, আমি কোন কস্টগুলো ইনক্লুড করব, কোন কস্টগুলো এক্সক্লুড করব, মানে ইনক্লুড করতে পারবো না, সেটার লিস্টটা একটু আপনারা দেখে ফেলেন ইনিশিয়ালি, এন্ড দেন সাবসিকুয়েন্টলি আমরা দেখে আমরা একটা এক্সাম্পলে চলে যাব, কোয়েশ্চেনে চলে যাব। সো ইনিশিয়ালি কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো, জাস্ট এট এ গ্ল্যান্স একটু লিস্টটা দেখে ফেলেন প্লিজ।
ওকে, আমরা কি দেখলাম যে কোন কস্টগুলো ইনক্লুড করতে পারবো এন্ড কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো না। এর মধ্যে আপনারা এই তিনটা মানে পারফেক্টলি বুঝতেই পারছেন, এটা অলরেডি আমরা কথা বললাম যে যে কস্টগুলো ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, রাইট? অ্যান্ড কস্ট টু এক্সক্লুড এখানেও একই রকম জিনিস, এখানে এই তিনটা জিনিসই আপনারা বুঝতে পারছেন, সো ইটস নাথিং রিলেটেড আর কমপ্লিকেটেড। বাট আপনারা এখানে দুইটা নতুন জিনিস দেখছেন, আই থিঙ্ক এটা আপনাদের সাথে একটু কথা বলে নেই আমরা। একটা হচ্ছে কমিশনিং, আরেকটা হচ্ছে বরোয়িং কস্ট। ওকে, এইটা আমি আবারও বলি, আপনাদের এই দুইটা আইএস এই সিলেবাস আর এই পেপারের জন্য রেলেভেন্ট না, মানে এই পেপারে এই 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 আইএস দুটো কভার করে না, এটা অ্যাডভান্স পেপারে গিয়ে করবে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু আমরা বললাম যে আইএস 16-এ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে আমরা এই কস্টগুলা ইনক্লুড করব আর ইনক্লুড করতে পারবো। তাহলে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো আর ইনক্লুড করব, নাও কিভাবে আমরা ইনক্লুড করব, মানে কেন ইনক্লুড করব, দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। কিভাবে করব অর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেটা আমরা রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস 37 অ্যান্ড আইএস 23-তে আমরা গিয়ে দেখবো, বাট সেটা এখনকার টপিক না, এই জন্য আমরা এখানে খুব বেশি সময় দিচ্ছি না। বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড কেন এই কমিশনিং অর টেস্টিং এনভায়রনমেন্টাল প্রভিশনটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, কেন বরোইং কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। সো রিগার্ডিং কমিশনিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ কমিশনিং। সে আপনি গাজীপুরে একটা প্ল্যান্ট স্টাবলিশ করবেন, এই যে আপনি গাজীপুরে প্ল্যান্ট এস্টাবলিশ করবেন, এই গাজীপুরের প্ল্যান্ট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে যে আপনি 20 বছরের জন্য এই প্ল্যান্টটা এখানে সেট আপ করতে পারবেন। বাট কন্ডিশন হচ্ছে 20 বছর পর আপনাকে এই বিল্ডিংটা আবার ক্লিন করে দিয়ে আসতে হবে। মানে আপনাকে 20 বছর পর এই বিল্ডিং সরি এই প্ল্যানটাকে আপনাকে আবার একদম পুরো আগের মতো, মানে 20 বছর আগে ঠিক যেই অবস্থায় ছিল ফ্রি অবস্থায়, এরকম ভাবে আপনাকে ক্লিন আপ করে দিতে হবে। এটাকে আমরা বলি কমিশনিং, ডিসম্যান্টল, ক্লিনিং আপ। ওকে, তাহলে এই যে 20 বছর পরে যে খরচটা হবে, ভালো করে বুঝেন ব্যাপারটা। আপনি আপনার প্ল্যান্ট এস্টাবলিশ করতেই পারবেন না যদি আপনি অ্যাগ্রি না করেন এটা। তাহলে আপনি অ্যাগ্রি করছেন যে 20 বছর পর আপনি এটাকে আলটিমেটলি 20 বছর পর আপনি এটাকে আলটিমেটলি হচ্ছে ডিসম্যান্টল করবেন, ক্লিন আপ করবেন। ওকে, তাহলে 20 বছর পর যদি আপনি ক্লিন আপ করেন, 20 বছর পর যদি আপনি এটাকে ডিসম্যান্টল করেন, তাহলে আলটিমেটলি এই কস্টটাকে আপনি আপনার আজকের যে প্ল্যান্ট সেট আপ করছেন, আজকের যে প্ল্যান্ট আপনি বিল্ড করছেন, আপনি যে আজকের প্ল্যানটা কনস্ট্রাক্ট করছেন, সেই কস্টের সাথে আপনার এইটা ইনক্লুড করতে পারবেন। কেন ইনক্লুড করতে পারবেন? ইটস ভেরি সিম্পল, বিকজ ইট ইজ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, যে কথাটা আমরা বারবার বলছিলাম, ইট ইজ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। কারণ হচ্ছে আপনি যদি এই 20 বছর পরে ক্লিন আপ করতে না চান, আপনাকে প্ল্যান্টের পারমিশনই দিবে না। ইউ আর নট ইউজিং দ্যাট অ্যাসেট, ইউ ক্যান নট। তাহলে আপনাকে এই ক্লিনিং আপ অর ডিসম্যান্টল কস্ট, কমিশনিং কস্ট যেটা 20 বছর পর হবে, সেই কস্টটাকে আজকের ভ্যালুতে, মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে এনে তারপর আপনাকে এই কস্টটাকে ইনক্লুড করতে হবে অ্যাজ ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স, দ্যাটস কল কমিশনিং। এখন এটা কিভাবে করতে হয় সেই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো আইএস 37 আমরা শিখবো। নাম্বার 2, বরোইং কস্ট। বরোইং কস্ট মানে হচ্ছে আপনি এই যে প্ল্যানটা সেট আপ করবেন, প্ল্যান সেট আপ করার জন্য তো টাকা দরকার, বাট আপনার কাছে টাকা নাই, আপনার কাছে ফাইন্যান্স নাই। এই টাকা লোন নিতে আর বড় করতে যে কস্টটা হবে, যে ইন্টারেস্টটা হবে, সেই ইন্টারেস্ট কস্টটাও আপনি যেহেতু ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল রিলেটেড, সেই ইন্টারেস্ট কস্টটাকে আপনি কি করতে পারবেন, ক্যাপিটালাইজ করতে পারবেন যদি এটা কন্ডিশন মিট করে অ্যাজ পার আইএস 23। ওই কারণে আমরা বলছি যে এই কস্টগুলোকেও আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের সাথে কস্টের সাথে ইনক্লুড করতে পারবো। তার মানে আমরা এই কস্টগুলোকে ক্যাপিটালাইজ করতে পারবো। তাহলে ক্যাপিটালাইজেশনের লিস্ট হচ্ছে এই, হচ্ছে আমার কস্ট যেগুলো আমি ইনক্লুড করতে পারবো। এন্ড অন দ্য আদার হ্যান্ড রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে কস্টগুলো যেগুলো আমরা ইনক্লুড করতে পারবো না, যেমন রিপেয়ার, মেইনটেনেন্স, যদি কোনো কস্ট আলটিমেটলি ইউজেবল হওয়ার পরে হয় যেটা আলটিমেটলি আপনি ইউজ করছেন না, আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, এগুলাকে আমরা বলি রেভিনিউ কস্ট অর কস্ট দ্যাট শুড নট অর ক্যান নট ইনক্লুড অ্যাজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স। এই হচ্ছে বেসিক্যালি টেবিলটা। এন্ড এটা থেকে একটা প্র্যাকটিক্যাল এক্সামও আমরা কোয়েশ্চেন আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা একটু দেখি যে আসলে এই কোয়েশ্চেনটা একটু পরে আমরা জাস্ট কনসিডারেশনে নিচ্ছি। সাবসিকুয়েন্ট কস্ট যেটা আমরা বলছিলাম যে আলটিমেটলি হচ্ছে আমি এরপরে ইউজ করার পর, আফটার ইনিশিয়াল আমি অ্যাসেটটা যখন ইউজেবল করলাম, এরপর আমি আমার
কোন কস্টগুলোকে ক্যাপিটালাইজ করতে পারবো খেয়াল করে দেখেন। যদি আমার এই কস্টটা আমার অ্যাসেটের ইউজফুল লাইফটাকে এনহ্যান্স করে, বাড়ায় দেয়, যদি এটা আমার আলটিমেটলি ক্যাপাসিটিটাকে এনহ্যান্স করে, মানে ইমপ্রুভ করে কোয়ালিটিটাকে, অর কস্ট রিডিউস করে, যদি এই ক্রাইটেরিয়া গুলা মিট করে, তাহলে আমরা আমাদের ফিউচার যে এক্সপেন্ডিচার হবে, ইমপ্রুভমেন্ট কস্ট হবে, আপগ্রেড কস্ট হবে, সেগুলাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারবো, ট্রিট করতে পারবো। আর যদি এটা মিট না করে, তাহলে আমরা এই কস্টগুলাকে ক্যাপিটালাইজ করতে পারবো না, আমাকে ওইটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এক্সপেন্স হিসেবে দেখাতে হবে। সো দ্যাটস দ্য থিং। ওকে, তার মানে আমরা দেখলাম যে ইনিশিয়াল কস্ট, আমি কোন কস্ট ইনক্লুড করব, কোন কস্ট ইনক্লুড করব না, আর সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার ক্ষেত্রে আমার কিভাবে এই কস্টগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে। আমি তখনই ক্যাপিটালাইজ করতে পারবো যখন আমার এই তিনটা কন্ডিশন মিট করবে। আমার ইকোনমিক লাইফটাকে, মানে ইউজফুল লাইফটাকে বাড়াবে, কোয়ান্টিটি অর কোয়ালিটিটাকে আমার ইমপ্রুভ করবে, কস্টটাকে কমাবে। এক কথায় আমার যেটা ইকোনমিক বেনিফিটকে ইনক্রিজ করবে, সিম্পল কথা, যেটা আমার ইকোনমিক বেনিফিট ইনশিওর করবে, সেটার জন্যই বেসিক্যালি আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। যদি এই ক্রাইটেরিয়া মিট না করে, তাহলে এটা ক্যাপিটালাইজ করতে পারবো না, এটাকে আমার এক্সপেন্স হিসাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ট্রিট করতে হবে। আমরা কি সবাই অ্যাগ্রিড এটার সাথে? Yes, sir. ওকে ওকে, এখন আমরা এতটুকু পর্যন্ত যেটা দেখলাম, এইটার রেলেভেন্ট দুইটা কোয়েশ্চেন আমরা একটু করে ফেলি কুইকলি, এন্ড দেন আমরা আবার ব্যাক করি ডেপ্রিসিয়েশনের পার্টটাতে। কেননা আজকে আমরা এই দুইটা জিনিস নিয়ে কথা বলবো। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, মানে যেটা বেসিক্যালি হচ্ছে পরবর্তীতে আমি কোন ভ্যালুতে মেজার করব, সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাশন করব স্যাটারডেতে। এখন আপনারা আমাকে এই কোয়েশ্চেনের আনসারটা একটু কাইন্ডলি বলবেন। যে আগে আপনি রিকোয়ারমেন্ট পড়বেন, রিকোয়ারমেন্ট আমি আপনাদের সাথে একটু পড়ে দিই। কোয়েশ্চেন 1 এর, ক্যালকুলেট অ্যামাউন্ট টু বি ইনক্লুডেড অ্যাজ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইন রেসপেক্ট অফ নিউ স্টোর অ্যান্ড স্টেট হোয়াট ইম্প্যাক্ট। দ্যাট মিনস আপনি ফার্স্টে হচ্ছে এইটা ইনক্লুড করবেন যে কত টাকা ক্যাপিটালাইজ করবেন, দ্যাটস দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। এন্ড সেকেন্ড হচ্ছে যেগুলো আপনি ইনক্লুড করতে পারবেন না, মানে যেগুলো আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না, এরকম যদি কিছু থাকে, সেটাকে আপনি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দিবেন, রাইট? এখন আমাকে আনসারটা বলবেন কাইন্ডলি। সো কনস্ট্রাকশন অফ ডেপ অ্যান্ড হার্মস নিউ স্টোর, তার মানে ওরা একটা নতুন স্টোর বানাচ্ছে, বিগেন অন 1st এপ্রিল, এবং শুরু করছে 1st এপ্রিলে, ওকে, 2025। এই স্টোর ইউ কনসিডার ইজ লাইক, মেবি আপনি কোন একটা সে আগোড়ার কোন একটা স্টোর তৈরি করতেছেন, সব নতুন একটা স্টোর আপনি করছেন, অর ইউ ক্যান কনসিডার কোনো পারফিউম স্টোর বানাচ্ছেন, অর ইউ ক্যান কনসিডার এনি সর্ট অফ কারের মানে শোরুম বানাচ্ছেন, এনি সর্ট অফ স্টোর, ওকে। দ্য ফলোয়িং কস্ট ওয়ার ইনকার্ড অন কনস্ট্রাকশনস, মানে আপনি নিজে বানাচ্ছেন তাহলে, রাইট? এটা আপনি নিজে তৈরি করছেন, এটা একটু মাথায় রাখতে হবে। ফ্রি হোল্ড ল্যান্ড, তার মানে আপনার একটা ল্যান্ড যেটার উপরে বেসিক্যালি আপনি এই স্টোরটা বানাবেন, যেটার প্রাইস হচ্ছে 4500। এখানে 4500 আমরা বলছি এই কারণে, বিকজ এখানে 1000 কমন নিয়ে করা, সো ডলার 1000 কমন নিয়ে করা, সো 4500 পর আরো তিনটা শূন্য আছে, সো আমরা কমন যেহেতু নিয়েছি, সো উই আর লাইক মেনশনিং, অর এটাকে আমরা স্পেসিফাই করছি 4500। আর্কিটেক্ট ফি, মানে ইঞ্জিনিয়ারদেরকে আপনি দিচ্ছেন অথবা লাইক প্রফেশনালদেরকে আপনি দিচ্ছেন হচ্ছে 620। সাইট প্রিপারেশন, যেহেতু ফ্রি হোল্ড ল্যান্ড, তার মানে এখানে একটু বাদাই ঠাদাই করতে হবে, বালু ঠালু ফেলতে হয়েছে, লাইক অনেক কাজ করতে হয়েছে এই জায়গাটা রেডি করতে, যেটাকে আমরা বলি সাইট প্রিপারেশন। ম্যাটেরিয়ালস, এই যে স্টোর আপনি বানাবেন, স্টোর বানাইতে গেলে তো অনেক আইটেম লাগবে, সো ওইটাকে আমরা বলছি ম্যাটেরিয়ালস। ডিরেক্ট লেবার কস্ট, অ্যাগেইন আপনি স্টোর বানানোর জন্য, কনস্ট্রাকশনের জন্য অনেক লেবারকে স্যালারি দিতে হবে, ওয়েজেস দিতে হবে, ওদের নানা রকম খরচ, যেটা হচ্ছে 11200। লিগ্যাল ফিস,
Of course, there might be some legal fee, lawyer fee there, 2400, এটাকেও আপনি বেসিক্যালি কনসিডার করতে হবে আপনাকে। অ্যান্ড জেনারেল ওভারহেড, সো ওভারহেড ইজ আ কস্ট অর এক্সপেন্স যেটা আসলে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না, মানে ইটস আ জেনারেল এক্সপেন্স। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল কস্টের লিস্ট, মানে এতগুলা কস্টের লিস্ট দেওয়া আছে অ্যামাউন্টে। এখন আমাকে সিম্পলি আপনারা বলবেন যে এই টোটাল কস্টের মধ্যে কতটুকু আমি ক্যাপিটালাইজ করতে পারবো, অর কোন কোন আইটেম আমি ক্যাপিটালাইজ করতে পারবো, এইটার টোটাল অ্যামাউন্ট কত, অ্যান্ড কোন কস্ট গুলাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না, যেটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দিব, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ফর দ্যাট। দ্যাটস ইট, এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। ওকে, সবগুলোই আই থিঙ্ক ক্যাপিটালাইজ করা যাবে। সবগুলাই করা যাবে, সবাই এগ্রিড? সবাই কি এগ্রিড যে সবগুলাই ক্যাপিটালাইজ করা যাবে? স্যার জেনারেল ওভারহেড এটা একটু বুঝলাম না স্যার, এটা যদি একটু বুঝে দিতেন। ওকে, জেনারেল ওভারহেড, ওকে, একটু মানে আমাকে আনসার গুলা চ্যাট বক্সে দিয়ে দেন, মানে লাইক টোটাল কত টাকা ক্যাপিটালাইজ হবে এন্ড টোটাল কত টাকা। জাস্ট আমি এক্সাম মানে আনসারটা এইভাবে চাচ্ছি, আমি জাস্ট বলি আপনাকে, আপনি জাস্ট লিখবেন কত এন্ড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত। দ্যাটস ইট, একটু চ্যাট বক্সে তাড়াতাড়ি একটু লিখে ফেলো। আমি মনে হয় একজনেরটা পাইলাম না, কয়জনে দিয়েছি একটু দেখি। ক্যাপিটালাইজ হচ্ছে 39,110, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস হচ্ছে 0। ওকে, আচ্ছা আমরা একটু তাহলে ক্লিয়ার করে যাই ব্যাপারটা। হ্যাঁ, ফার্স্টে আমরা ক্লিয়ার করে যাই জেনারেল ওভারহেড। সো ওভারহেড এক্সপেন্স, এটা আপনারা কস্টিং পেপারে পড়বেন হয়তোবা, অর যদি পড়ে থাকেন, ওভারহেড এক্সপেন্স দিস ইজ অ্যান ইনডিরেক্ট কস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কথা। ইনডিরেক্ট কস্ট যেহেতু ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না, যেহেতু এটা আমার এই সরাসরি রিলেটেড না এই কনস্ট্রাকশনের সাথে, এই কারণে আমরা এই কস্টকে ক্যাপিটালাইজ করতে পারবো না, পারি না। তাহলে আমার আলটিমেটলি এই যে জেনারেল ওভারহেড, এই যে 940, ওকে, এইটা আমাকে অবশ্যই অবশ্যই স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের এক্সপেন্স হিসাবে দেখাতে হবে। তাহলে আমার এক্সপেন্স কত টাকা যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে? 940। দ্যাট মিনস এটার পরে আরো 3টা শূন্য কমন আছে, দ্যাটস ফাইন। এ বাদে বাকি যত খরচ আছে, বাকি যতগুলা এক্সপেন্ডিচার আছে, এগুলা সবই হচ্ছে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু কনস্ট্রাক্ট দ্য স্টোর। যে নতুন স্টোরটা আপনি বানাচ্ছেন, এই নতুন স্টোর বানানোর জন্য বাকি সকল খরচই হচ্ছে ডিরেক্টলি রিলেটেড টু কনস্ট্রাক্ট দ্য স্টোর, যেটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। আমার পয়েন্টটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে এখন আসি যে টোটাল কত ক্যাপিটালাইজ করতে পারবো, টোটাল টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত হবে, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে, টেনশন করার কোনো কারণ নাই। তাহলে 4500 প্লাস 620 প্লাস 1650 প্লাস 11200 প্লাস 2400, টোটাল কত হয়? 38,170। 38,170। সবার কি অ্যামাউন্ট ঠিক আছে এটা? নো প্রবলেম, আমার সামনে ক্যালকুলেটর আছে, যদি এটা এক্সেলে করলে আরো বেটার। 4500 প্লাস 620 প্লাস 1650 প্লাস 7800 প্লাস 11200 প্লাস 2400,
28,000, সরি আপনি মনে হয় 28,000 বলেছেন, আমি ভুল শুনেছি মেবি। ওকে, 28,170, যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে। ওকে, নাও কোয়েশ্চেন ইজ কেন যাবে। খেয়াল করে দেখেন, আপনি একটা স্টোর বানাচ্ছেন, তাহলে স্টোরের জন্য একটা জমি দরকার, ল্যান্ড দরকার। সো ল্যান্ড অফকোর্স ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল ফর দ্য ইকুইপমেন্ট, ফর দ্য প্রপার্টি। আর্কিটেকচার ফি, অফকোর্স আপনার এখানে আপনার আর্কিটেক্টকে ইন্টেরিয়র করতে, ডিজাইন করতে, লেআউট করতে আপনাকে খরচ দিতে হচ্ছে, দ্যাট ইজ অলসো রিলেটেড টু ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, ডিরেক্টলি রিলেটেড। সাইট প্রিপারেশন, যেটা একটু আগে আমি বললাম, সো আপনার ফ্রি হোল্ড ল্যান্ড, তার মানে এই ল্যান্ডটাকে আপনাকে রেডি করতে হয়েছে। রেডি করতে হইলে আপনাকে অবশ্যই সাইট প্রিপারেশনে অনেকগুলা কাজ করতে হয়েছে। অফকোর্স দ্যাটস আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স। ম্যাটেরিয়ালস, আপনি যে স্টোর বানাবেন এখানে অনেক আইটেম, অনেক ব্রিক্স, অনেক সিমেন্ট, অনেক লাইক আয়রন, অনেক ফার্নিচারস, অনেক ইকুইপমেন্ট, এগুলো আপনাকে কিনতে হয়েছে। এগুলা সবই হচ্ছে আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এগুলা আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। দেন ডিরেক্ট লেবার কস্ট, দ্যাট ইজ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, আপনি লেবার ছাড়া তো আর ওই স্টোর বানাইতেই পারবেন না। অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইজ লিগেল ফিস, আপনি যে এই এটা বানাচ্ছেন এখানে আপনাকে অফকোর্স কোনো লয়ার অথবা এই জমি জমা রিলেটেড অর সর্ট অফ আদার এই স্টোর বানানোর ক্ষেত্রেও আপনার লয়ারকে একটা ভালো বড় একটা ফি দিতে হয়েছে। দ্যাটস আ প্রফেশনাল ফিস, দ্যাট ইজ অলসো ডিরেক্টলি রিলেটেড, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। তার মানে এই যতগুলা কস্ট আছে এই সবগুলাই হচ্ছে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। এই জন্য আমি যদি এটা ডাবল এন্ট্রি করি, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেবিট হবে। অ্যান্ড যদি আমি কনসিডার করি যে সবগুলো টাকা আমি ব্যাংকের মাধ্যমে দিয়ে দিছি, তাহলে আমার ব্যাংক ক্রেডিট হবে। আর যদি আমি এটা পে মানে ক্রেডিটে করতাম তাহলে পেয়েবল ক্রেডিট হতো। দ্যাটস ইট। সো দ্যাটস দ্য প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট। আর এটার ক্ষেত্রে ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। ওকে, 940। That is how you will consider your capital expenditures versus revenue expenditures. That's the way you will include your cost as capital expenditures and exclude from property, plant and equipment. So that's the requirement of question 1. Let me know আপনাদের কারো কোনো questions, confusion আছে কিনা? Anyone? Any confusion? Okay, so you guys agreed on my statement, no confusion. Question 2, এখানে কোনো ক্যালকুলেশন করতে হবে না আপনাকে, মানে no calculation is required. You just continuing the past question, মানে example 1, just you need to say যে এই এক্সপেন্ডিচারটা আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন কি পারবেন না, মানে ক্যাপিটালাইজ হবে না এক্সপেন্স হবে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করবেন না এক্সপেন্স হিসেবে ট্রিট করবেন। ওকে, Capitalize. সো পড়ে ফেলছেন অলরেডি। সো আমরা একটু পড়ি, আপনাদের সাথেই পড়ি যে ক্যাপিটালাইজ করব কি না। ওকে, অন 1st March 2028, মানে ঠিক 2 বছর পর, ইউকা পারচেজ অ্যান আপগ্রেড প্যাকেজ ফ্রম প্ল্যান্ট, মানে ও একটা এক্সিস্টিং প্ল্যানটাকে আপগ্রেড করছে, মানে বেসিক্যালি নতুন প্ল্যান কিনে নাই, ও একটা এক্সিস্টিং প্ল্যানটাকে আপগ্রেড করছে, যেটার কস্ট হচ্ছে $18,000। ওকে, মানে যেটা ও কিনছিল মেশিনটা, এই যে এখানে যে ম্যাটেরিয়াল গুলা কিনছিল সেইখান থেকে ও একটা আইটেম $18,000 দিয়ে আপগ্রেড করছে। এই আপগ্রেডের কারণে কি হয়েছে সেটা হচ্ছে নেক্সট পয়েন্ট গুলো। দ্য আপগ্রেড টুক টোটাল অফ 2 days where new components were added to the machine, মানে এই আপগ্রেডটা করতে 2 দিন সময় লাগছে এবং 2 দিন সময়ের পর এখানে একটা নতুন মানে ওর এক্সিস্টিং মেশিনে একটা কম্পোনেন্ট অ্যাড করে দিছে। ইয়োকা অ্যাগ্রিড টু পারচেজ দ্য প্যাকেজ, মানে ও এই প্যাকেজটা মানে আপগ্রেড প্যাকেজটা নিতে অ্যাগ্রি করছে ইরেসপেক্টিভ অফ অ্যাকোয়ারিং নিউ মেশিন, মানে বেসিক্যালি ওর নতুন মেশিন দরকার নাই, ও এটা বেসিক্যালি হচ্ছে এইটা আপগ্রেড করবে। কেন করবে, কেন, রিজনটা হচ্ছে দ্যাট উড লিড টু রিডাকশন ইন প্রোডাকশন টাইম পার ইউনিট 15%। খেয়াল করে দেখেন, যেই কারণে ওর প্রোডাকশন টাইম পার ইউনিট 15% কমে যাবে। ইজ ইট ইনক্রিজ এফিসিয়েন্সি, ক্যাপাসিটি বাড়ছে না মেশিনটার, প্ল্যান্টার?
জি স্যার। ওকে, তাহলে এরপরের লাইনটা দেখেন, এরপরের লাইনটা কি বলছে? This will enable Yoka to increase production without need to purchase a new machine. মানে হচ্ছে ওর প্রোডাকশন বাড়াবে এটার কারণে উইদাউট পারচেজিং নিউ মেশিন, মানে এটার জন্য নতুন মেশিন না কিনলেও ও যেটুকু আপগ্রেড করছে এটার কারণে ওর প্রোডাকশন বাড়বে, মানে ওইদিকে টাইমও কমবে আবার প্রোডাকশন বাড়বে অফকোর্স। নাও মাই কোয়েশ্চেন ইজ ইট আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার? মানে এই যে আপগ্রেড করলো $18,000 দিয়ে, এটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর রেভিনিউ এক্সপেন্ডিচার? স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সবাই কি আমরা এগ্রি করি এটার সাথে? এগ্রিড? আর কোনো কনফিউশন থাকলে বলতে পারি। সো অ্যাজ পার দ্য অ্যান্সার, অ্যাজ পার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, দিস $18,000 শুড বি ক্যাপিটালাইজড। তার মানে এটা আমাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে ট্রিট করতে হবে, এটা আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, যেটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার ওই যে প্ল্যান এটার কস্টের সাথে আরো 18,000 আমি অ্যাড করে দিব। পারফেক্ট। সো দিস ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, সো যতটুকু পর্যন্ত আমরা দেখলাম এই পর্যন্ত আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন্স অর কনফিউশন আছে? প্লিজ থাকলে একটু আমাকে বলি। এনিওয়ান? যদি কনফিউশন না থাকে আমরা বেসিক্যালি আজকে আর কন্টিনিউ করছি না, যেহেতু অনেকটুকু নতুন টপিক এবং একটু ডাইজেস্ট করারও ব্যাপার আছে। যদিও আমাদের ডেপ্রিসিয়েশনটা আমরা প্ল্যান করছিলাম, যেহেতু আপনাদের ক্লাস টাইমও শেষের দিকে, আই ডোন্ট নো আপনাদের ইমিডিয়েটলি ক্লাস কখন শুরু হবে আবার। সো আপনাদের বেসিক্যালি আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, নো নো হোমওয়ার্ক ফর টুডে, যেহেতু বেসিক্যালি মিড টার্ম জাস্ট শেষ করলাম আমরা। বাট একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমি, সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি ডেপ্রিসিয়েশনের যে পোর্শনটুকু আছে, আপনাদের অলরেডি এই নোটটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ডেপ্রিসিয়েশনের এই যে পোর্শনটুকু আছে এই যে জাস্ট এখান থেকে এইটুকু পোর্শন একটু যদি আপনারা দেখে আসেন কষ্ট করে, আমার জন্য খুব কমিউনিকেশনটা মানে কনভারসেশনটা ইন্টারঅ্যাক্টিভ হয় এবং আই বিলিভ আপনারাও একটু বেটার বুঝতে পারবেন। সো ইটস আ রিকোয়েস্ট, আমি আবারও বলছি, ইটস নট অব্লিগেশন যে আপনাকে করতেই হবে। যদি ডেপ্রিসিয়েশনের পার্টটুকু একটু দেখে আসেন, মানে নোটটা একটু জাস্ট গো থ্রু করে আসেন, then we can talk in a better way, we can make a better conversation, better dialogue. Okay, so that's your পার্ট, একটু কাইন্ডলি কভার করতে পারেন কিনা দেখেন। অ্যান্ড অফকোর্স স্যাটারডেতে ইনশাল্লাহ আমরা ফেস টু ফেসে এটা কভার করব। অ্যান্ড এরপর হয়তোবা আমাদের আরেকটা ক্লাস লাগতে পারে টু কমপ্লিট দ্য property plant and equipment part with all practice, and this is very important for your final exam. So new topic, ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড ইভেন রিয়েল লাইফে এটা আপনাকে অনেক ভ্যালু অ্যাড করবে, কেননা আপনি এমন কোনো বিজনেস পাবেন না যে বিজনেসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নাই। আপনি ড্যাফোডিল বলেন, আপনি ম্যানুফ্যাকচারিং কোন একটা কোম্পানি বলেন, আপনি অন্য কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন, আপনি ব্যাংক বলেন, প্রত্যেকের প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইজ আ মাস্ট, ইট ইজ আ কম্পোনেন্ট, যেটা অফকোর্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকবেই, আনঅ্যাভয়েডেবল। সো দ্যাটস ফর টুডে। একটু আমি সিয়ারদেরকে বলবো কাইন্ডলি আপনাদের রেসপেক্টিভ ব্যাচের অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। And if you have any questions or query, যতটুকু পর্যন্ত আমরা কভার করলাম কাইন্ডলি আমাকে আমি ওপেন ফর 2 মিনিটস, যদি কারো ডিসকাশন করতে প্রবলেম থাকে একটু আমাকে বলেন, আদারওয়াইজ আমরা আজকের জন্য শেষ করতে পারি, বিকজ আপনাদের অ্যাটেন্ডেন্স খুব কম ছিল, আই ডোন্ট নো বাকিরা কেন জয়েন করেন নাই। সো দ্যাটস দ্য চ্যালেঞ্জ অফ ডুইং অনলাইন ক্লাস, বিকজ ইউ গ্যাস ক্যান আন্ডারস্ট্যান্ড যেটা তো রেকর্ডিং থাকছে। ওকে, সো জিহাদ, অরিন, আপনারা একটু কাইন্ডলি আমাকে এটা একটু দিয়ে দিয়েন ভাইয়ারা, অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে দিয়েন। ওকে, Sure, sir. ওকে, Thank you, sir. সো থ্যাংক ইউ সবাইকে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।